আবার আমন্ত্রণ রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। মূল আলোচনায় যাবার আগে শিরোনামগুলো আরেকবার। Close. Given. The finger goes up. England have no reviews left. Stephen Finn has called for a review, but there are no reviews. And Bangladesh have won this second test match, a famous victory in Dhaka to level. টেস্টে ইংল্যান্ডকে প্রথমবার হারালো বাংলাদেশ। প্রথম অফ স্পিনার হিসেবে মিরাজের বিশ্ব রেকর্ড। ইসি পুনর্গঠনে বিএনপিকে সম্পৃক্ত করার সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের। সরকারের সাথে সমঝোতা চায় বিএনপি। বেশিরভাগ বেদখলে থাকায় রাজধানীর ফুটপাত ব্যবহারের সুযোগ নেই পথচারীদের। উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি হকারদের। নভেম্বরে ঢাকায় হবে আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব। বাংলাদেশ ছাড়াও 6 দেশের শিল্পীরা অংশ নেবেন এই উৎসবে। গত 10 বছর ধরে ক্ষমতার বাইরে থেকে বারবার তাদের আন্দোলনের মুরদ নেই এমন খোঁচা সহ্য করেছেন বিএনপি নেতৃবৃন্দ। 1991 থেকে 2008 সালের ভোট মানে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন আর 2014 সালের 5ই জানুয়ারির ভোট বাদ দিলে দেখা যায় কখনোই 30% কম ভোট পায়নি বড় দুটো দল, আওয়ামী লীগ আর বিএনপি। এ কারণেই 5ই জানুয়ারির নির্বাচনের পর সংসদে চোখের আড়াল হলেও মনের আড়াল হয়নি বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 7ই নভেম্বর যে দিনটিকে দলটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে, সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক জনসমাগম ঘটিয়ে তারা আবার প্রমাণ করিয়ে দিতে চান যে বিএনপির চেয়ে বড় আর কোনো দল নেই বাংলাদেশে। এর আগেও কয়েক দফা বিএনপির সমাবেশের চেষ্টা ভেস্তে গেছে, সমাবেশ করতে কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে। আর বিএনপির নেতাকর্মীরা বলছেন, রাজপথে নামলেই মামলা, না হলে গ্রেফতারের মুখে পড়ছেন তারা। বাস্তবতা এমন হলেও বিএনপিকে ঘরে বসে সংবাদ সম্মেলন নির্ভর দল অভিধা দিয়ে রাজপথে সকল হামলা মামলা তুচ্ছ করে কিভাবে আন্দোলন করতে হবে সে বিষয়ে নিয়মিত নিজেদের অভিজ্ঞতা লব্ধ পরামর্শ ছুড়ে দিচ্ছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কিন্তু বাংলাদেশের রাজনীতি আর ভোটের হিসাব কি বলে? রাজপথে না থাকলে আর সংসদে না গেলেই কি এত বড় দলের সমর্থকরাও নিঃশেষ হয়ে যান? বিএনপির নিশ্চিত ভোট ব্যাংক ওই 30% জনগণও কি তখন পরিণত হন অন্য দলের সমর্থকে? কে বড় দল আর কে ছোট দল সবসময় কি তা রাজপথ আর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মেপে নির্ধারণ করা যায় বা গেছে? এই বাংলাদেশে বড় দলের মাপকাঠি কি? এই নিয়ে আজ আলোচনা করব আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নী ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতনের সঙ্গে। আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আপনাকে দিয়ে শুরু করি। আপনার কাছে বড় দলের মানদণ্ড কি? আমার কাছে বড় দলে কোনো মানদণ্ড নেই। আমি আসলে কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ নয়, বা আমার কাছে এমন কোনো পরিমাপের যন্ত্র নেই যেটিতে বড় দল ছোট দল আমি মানদণ্ড করব। আমি প্রতিটি রাজনৈতিক দলকে শ্রদ্ধা করি, সম্মান করি। এটি আমার রাজনৈতিক কর্মী হিসাবে এটি আমার ফিলিংস। এবং পারতপক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসেবে অপর রাজনৈতিক দলকে খোঁচা মারার সংস্কৃতিটাকে আমি পছন্দ করি না। এটি আমার ব্যক্তিগত অভিমত। বাংলাদেশের রাজনীতিটা এখনো ওই জায়গায় নেই। আমরা আমাদের বক্তৃতার অধিকাংশ সময় অপরের কথা বা অপরের আমি কি বলবো, এটা অপরের অপকীর্তন করতে আমরা পছন্দ করি। আমার মনে হয় টেস্টটা বদলে গেছে, জনগণ এটাকে গ্রহণ করছে না ঠিক মতো। কারণ 60-এর দশকের মানসিকতা, 70-এর দশকের মানসিকতা আর আজকের মানসিকতার মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের জায়গায় আমি মনে করি এখন আমাদের শুধু জাতি গঠন, রাষ্ট্র গঠন নিয়েই প্রতিটি রাজনৈতিক দলেরই কথা বলা উচিত। আমাদের দেশে আমরা এগুচ্ছি, অনেক দূর এগিয়ে গেছি, অনেক আমাদের সাফল্য, এবং আজকে যে ইংল্যান্ডের বিপক্ষে আমাদের বিজয়, এটিও সাফল্য। আমাদের বিশ্ব রেকর্ড সৃষ্টি ওয়ানডেতে, টেস্ট ম্যাচে, এটিও আমাদের একটি সাফল্য। আমাদের কৃষকের সাফল্য আছে, শ্রমিকের সাফল্য আছে, আমাদের বিনিয়োগকারী সাফল্য আছে, রাজনীতিবিদের সাফল্য আছে। সর্বক্ষেত্রে আমরা এগিয়ে চলেছি। এই এগিয়ে চলার পাশেও কিছু অন্ধকার দিক আমি দেখতে পাই সমাজে। একটা অন্ধকার দিক, কতটুকু মানসিক বিকৃতি ঘটলে ধরেন একটা 5 বছরের শিশু ধর্ষিত হতে পারে,
কতটুকু মানসিক বিকৃতি ঘটলে মানে প্রকাশ্য দিবালোকে একজন মেয়েকে কুপিয়ে আহত করা হয়। আমি এটিকে মানে রাজনৈতিক কোনো দোষারোপের মধ্যে যেতে চাই না। এটি আমাদের সমাজের ব্যাধি, আমাদের সমাজের ব্যাধি মাদক, আমাদের সমাজের ব্যাধি, আমাদের সমাজ থেকে অনেক অনেক ক্রিম ছেলে, অনেক মেধাবী ছেলে জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে। এরকম অনেক সমস্যা আমাদের রাষ্ট্রে আছে। আমি চাই, আমার স্বপ্ন, আমার বিশ্বাস সেটি হচ্ছে এই অপকীর্তির একটা বড় দল, ধরুন আমি যদি আমার মানে এই প্রশ্নে আমি অনেক পরে যেতে চেয়েছিলাম, আপনি যেহেতু সমাজের অনেকগুলো সমস্যা নিয়ে কথা তুললেনই, মানে আওয়ামী লীগ, আপনারা তো আদর্শের রাজনীতি করার দাবি করেন, আওয়ামী লীগকে আপনারা মানে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল তো বটেই, বাংলাদেশের সবচেয়ে পুরনো দল, বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত দল, সবচেয়ে মানে একেবারে তৃণমূলে আপনাদের ঘাঁটি আছে বলে আপনারা এখনো দাবি করেন। তো এই সমাজের মানে রাজনৈতিক মোকাবেলা তো সামাজিক অবক্ষয় মোকাবেলাও তো রাজনীতির কাজ হওয়ার কথা ছিল, এবং তাই তো ছিল। অবশ্যই এটা ছিল এবং এটা আছে, এবং এই প্রয়াস আমাদের এত বড় দল এখন ক্ষমতায়, এই প্রয়াস আমাদের রয়েছে এবং আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি সমাজের এই ক্ষতগুলোকে। আওয়ামী লীগের দুটি দিক আছে, আমি ওটা পরে আসছি, আগে বলছি এই ক্ষতগুলোকে সারিয়ে তুলবার জন্য আমাদের প্রয়াস রয়েছে, আমাদের প্রচেষ্টা রয়েছে, এবং এই প্রয়াসকে আরো শানিত করতে হবে, আরো বেগবান করতে হবে। আসলে এই প্রয়াসকে যথেষ্ট মনে করি কিনা সে নিয়ে আমার প্রশ্ন আছে, এটা নিয়ে আমি আসবো আপনার কাছে, কিন্তু জি আমি এটা নিয়ে আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনারা মানে একেবারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সংগঠন, মানে আপনারা তৃণমূলে কাজ করেন, আপনাদের বড় নেতারা বক্তৃতাতে, আপনি বলছিলেন যে বক্তৃতাতে আমরা এখনো খোঁচা দেওয়ার ঊর্ধ্বে উঠতে পারিনি, মানে আপনাদের তৃণমূলের নেতা কর্মীরাও কি এরকম মনে করেন আসলে যে মানে বিএনপি যেহেতু আন্দোলন গোছাতে পারছে না, কাজে বিএনপি আসলে আপনাদের কোনো ওরকম কোনো প্রতিদ্বন্দ্বী আর নয়? দেখুন, আমাদের আওয়ামী লীগের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা আসলে বিএনপি কে মোকাবেলা করা বা এই স্ট্যান্ডটা নয়। আমাদের স্ট্যান্ডটা হচ্ছে আমরা কিছু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা জীবন কষ্ট করেছেন বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তিনি কাজ করেছেন বাংলাদেশের মানুষের মুখে ভাত তুলে দেবার জন্য, তিনি যে লক্ষ্য নিয়ে কাজ করেছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়ন করতে গিয়ে তিনি জীবন দিয়েছেন। আমাদের কাজটি হচ্ছে তার লক্ষ্যগুলোকে পূরণ করা, তার লক্ষ্যগুলোকে বাস্তবায়ন করা। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে পথে এগিয়ে যাচ্ছি, এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের যত বন্ধুর পথ হোক, যত কষ্টের পথ হোক, আমরা সেই পথ পাড়ি দেব। অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, আপনার কাছে বড় দলের মানদণ্ডকে, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা দিয়েই আসলে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উক্তিটি আছেও আমাদের কাছে, আমরা শুনেও আসব তার কথাটি, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটি বলেছেন যে সরোয়ার্দী উদ্যানে 7ই নভেম্বর একটা বড় সমাবেশ করতে চান এবং তার মাধ্যমে প্রমাণ করতে চান যে বিএনপি এখনো বাংলাদেশের 1 নম্বর জনপ্রিয় দল বলেছেন তিনি, এবং বিএনপির চেয়ে বড় আর কোনো দল নেই বাংলাদেশে। না, বিএনপি তো জনপ্রিয় দল, এতে তো কোনো সন্দেহ নেই, কারণ আপনি আপনার ভূমিকায় তো বলেছেন যে যদি এমনিও কম করেও ধরে নেওয়া হয়, সবসময় 30 থেকে 38% ভোট এটা তো বিএনপির আছে। বিএনপি সরকার গঠন করেছে, দেশ চালিয়েছে, বিষয় সেটা নয়। গত 10 বছর, 2006 থেকে এটা 2016, এই 10 বছরে যেভাবে গণতন্ত্রকে তিলে তিলে হত্যা করা হয়েছে, মানুষের মত প্রকাশ করবার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এবং সবচাইতে যেটা জরুরি, ভোট প্রদান করবার যে অধিকার একজন মানুষের, একজন নাগরিকের, সেটার চিহ্নটুকুও তো এখন নেই। কারণ আমরা তো সিটি কর্পোরেশন 2014 ইলেকশনের পর জাতীয় নির্বাচন 5ই জানুয়ারি থেকে যেই জিনিসটা চলে আসছে যে শতকরা 95 জন মানুষ ভোট দিতে চাননি, আর পরবর্তীতে দেখা গেল সমস্ত স্থানীয় সরকার নির্বাচনে আমরা যেই চিত্র দেখলাম যে আগের দিন রাতেই ভোট দিয়ে বাক্স ভর্তি করে দেওয়া হয়, এখন আর সকালের জন্য অপেক্ষা করেন না সরকার এবং সরকারি দল। তবে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে আওয়ামী লীগের যিনি নতুন সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের সাহেব বলছেন দল আর সরকারকে উনি আলাদা করার চিন্তা করছেন। তখন ওই মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে যে ঠিক আছে, তো উনি তো মন্ত্রী,
তো উনি কোনটাকে প্রেফার করবেন সেটার উত্তর কিন্তু উনি দেননি। উনি বলেছেন যে যে উনি উনি সারা দিন ধরে এত কাজ উনি করতে পারেন, অনেক দুটোই উনি করতে আরো পারবেন। আরো 5-10টা দায়িত্ব দিল উনি, সেটা ভালো কথা, কিন্তু কথা হচ্ছে দল আর সরকার, দলের প্রধান যিনি, সরকার প্রধানও তিনি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি, মন্ত্রীও উনি বটে। এখন এই এটা যদি নতুন কি না না বাংলাদেশে? না না নতুন, এটা নতুন পুরানোর বিষয় না, আমরা বিষয় একদম এই হচ্ছে বিষয়টি নিয়ে না না আসলে না আলাপ করছিলাম আগের হ্যাঁ, পর্বে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে মানে নতুন কি বাংলাদেশে তো তাই হয়ে দেখেন তাই হয় তাই হয়ে তাই এসেছে, হতে অসুবিধা পারে কি? যদি হয় কি যে একটা ফাইন লাইন এই দুটোর ভেতরে, দল এবং সরকার, হ্যাঁ, এই দুটোর ভেতরে আপনি যদি যেই একটা পৃথক করবার মন মানসিকতা, সদিচ্ছা, এই জিনিসগুলো থাকে তাহলে কিন্তু কোনো বিরোধ হয় না। কিন্তু এখানে বিরোধ হয়ে যায় যখন দেখা যায় যে আপনি দলের একজন, না আপনি বদরুলের ঘটনাটাই দেখেন না, আমি বেশি দূরে যাচ্ছি না, অত্যন্ত হৃদয় বিদারক যে খাদিজা নার্গিস, তাকে যেভাবে, সে তো ছাত্রলীগের একজন সিনিয়র সহ সম্পাদক, তো লিখেছে এটা তার পোস্টারে, এটা একটা টিভি চ্যানেলে দেখানো হয়েছে, সে এটা আপনাদের ছাত্রলীগেই দেখিয়েছে, তারাই আপনাদের গত বছরের যে ছাত্রলীগের তালিকাটা সেখানে তো সে সহ সম্পাদক না, না না না, কিন্তু সে যে ওই পোস্টারটা ছাপালো সেখানে তো লেখা আছে সিনিয়র সহ সম্পাদক, এবং বর্তমানে যে ছাত্রলীগের সেক্রেটারি তার ছবিটাও আছে। সে তো চাকরিতে ঢুকেছে, ভালো কথা, সে তো ছাত্রলীগের একজন নেতা, এতে তো, এটা তো অস্বীকার করবার কিছু নেই এই জায়গাটায়। অস্বীকার করেনি না আমি না, আপনি বলবেন না না, আবার দেখেন যে দিনাজপুরটা বিএনপির নেতা, ওরা কি অস্বীকার করার স্কোপ আছে যুব দলের নেতা? শুনেন আমি আপনাকে বলি, এই যে দেখেন এই গত 10 বছরে, খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, আপনি বললেন পূজার কথা, 5 বছরের মেয়ে, ভাটারার একটা মেয়ে কালকে 4র্থ শ্রেণীতে পড়ে, গণধর্ষণের শিকার। এই যে গণধর্ষণ, ছাত্রীর অভিযোগ উঠেছে, এটা তো প্রত্যেকদিন আমরা দেখছি, এটা তো রোজ আমরা দেখছি। তো এই যে সামাজিক অবক্ষয়, আমাদের মূল্যবোধের অবক্ষয়, এই জিনিসগুলো কখন হয়? সমাজে, রাষ্ট্রে যদি সুশাসন থাকে, যদি ন্যায় বিচার থাকে, আইনের শাসন থাকে, মানবাধিকার থাকে, গণতন্ত্র থাকে, সবচাইতে জরুরি যেটা, আমার মত প্রকাশের অধিকার থাকবে, আমি আমার মতন কথা বলতে পারবো, ভয় পাবো না। এটা তো এখন আমি আমার ভোট যেহেতু দিতে পারছি না, জোর করে এখন কেবল থাকার জন্যই আমি থেকে গেলাম, হ্যাঁ, আর সাধারণ মানুষের যে মতামত সেটাকে আমি উপেক্ষা করছি। যেখান থেকে কথাটা শুরু করেছিলাম যে ধরুন এই যে সরোয়ার্দী উদ্যানে সবচেয়ে বড় সমাবেশ করতে হবে, আমরা যদি একটু শুনে আসি, প্রথমে আপনি তো ছিলেন, আমরা শুনে আসতে পারি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছিলেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর কোনো ভিত্তি তো নেই। বিএনপি এখনো একটি 1 নম্বর রাজনৈতিক দল বাংলাদেশে, বিএনপির চেয়ে বড় কোন রাজনৈতিক দল নেই, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটার প্রমাণ কি আসলে একটা সমাবেশ করে প্রমাণ করার, মানে বিএনপি তো অবশ্যই বড় রাজনৈতিক দল, এই গত 10 বছরে বিএনপিকে, কিংবা ওনারা যখন থেকে ক্ষমতায় আছে, হ্যাঁ, আমরা কয়টা সমাবেশ আমরা করতে পেরেছি? যখনই আমরা একটা সমাবেশের কথা বলি তখনই ওনারা বিভিন্ন প্রশাসনিক বিষয় থাকে, পুলিশের পারমিশন, একই জায়গায় ওনারা পাল্টাপাল্টি সমাবেশ দিয়ে আমাদেরটা বানচাল করে দেন। এখন সভা করবার যেই আপনার অধিকার, সমাবেশ করবার যে অধিকার, এগুলো তো সংবিধানেই দেয়া আছে। আর বিএনপির গত যেই সমাবেশটা আপনারা দেখেছেন, সেখানে তো এত লক্ষাধিক মানুষের আপনার সমাগম হয়েছিল। এখন 7ই নভেম্বরে সরকার যদি সেইভাবে বাধা না দেয়, বাধা তো ওনারা দিবেন, সরকার দিবেন, আওয়ামী লীগ দিবে, কিন্তু একেবারে বন্ধ করে না দেয়, যেমন ওই আমাদের সারা বাংলাদেশ থেকে ঢাকামুখী যখন একটি প্রোগ্রাম দেওয়া হলো, লঞ্চ বন্ধ করে দিল, বাস, আপনার নৌকা বন্ধ, হোটেল বন্ধ, ভাতের হোটেলও বন্ধ, থাকতে পারবে না, খেতে পারে, এই জিনিসগুলোকে আপনি দেখেন, এগুলো যদি না করে স্বাভাবিকভাবে আমাদের সমাবেশ করতে দেয়া হয়, বিরোধী দল বলে যে গৃহপালিত একটি দল আছে সংসদে, হ্যাঁ, এখন সেটাকে তো আপনি বিদেশি কোন রাষ্ট্র বিরোধী দলের সেই মর্যাদা কি দিচ্ছে?
চায়নার এসে কি তাদের এই সাথে প্রশ্নগুলো নিয়ে meeting যাবো করেছে? আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কাছে যে মানে সরোয়ার্দী উদ্যানে শেষ পর্যন্ত সমাবেশ করার সুযোগ পাবেন কিনা অন্য দল বা বিএনপি। রাজিকুজ্জামান রতন, বড় দলের মানদণ্ড আপনার কাছে কি, কোনগুলো মানে কিভাবে প্রমাণ হয় একটি দল বড় দল? আসলে বড় দলের মাপকাঠি হিসেবে আমাদের দেশে যেটা দাঁড়িয়েছে সেটা হলো ভোটের মাপে বড় কিনা কিংবা জনসমর্থনের দিক থেকে বড় কিনা। কিন্তু সাধারণ মানুষ কি দেখে, একটা গাছকে যদি বলে বড় গাছ তাহলে বুঝতে হবে সেই গাছের ছায়া দেওয়ার ক্ষমতা বেশি, সেই গাছের শেকড়টাও মাটির গভীরে অনেক প্রথিত, ফলে মাটির গভীরে কত গেছে আর মাটির উপরে কতটুকু আছে, তার ফুল ফল দেওয়ার ক্ষমতা কত বেশি, তা দিয়ে যেমন একটা বড় গাছ আমরা বলি তাহলে ছায়া কেমন দিচ্ছে সেটা যদি দেখি যে আজকে যত বড় বড় দলের যত বড় অহমিকা আছে, যত কর্তৃত্ব আছে, তার সংস্পর্শে এসে আমাদের দেশের মানুষের মনগুলো কি বড় হচ্ছে, সংস্কৃতিটা কি উন্নত হচ্ছে। আজকে যখন আপনারা নারী নির্যাতনের কথা বলছেন, তার সাথে আমি একটা মানে হৃদয় বিদারক ঘটনা তো আজকে দেখলাম আমরা সবাই, যে ব্রাহ্মণবাড়িয়াতে কিভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলাটা হলো। তো সেখানে কি এই বড় দুই দলের নেতাকর্মীরা ছিলেন না? বাংলাদেশের মানুষ কি তাহলে মানুষের কাছে নিরাপত্তাহীন হয়ে পড়বে? পাকিস্তান আমলে হিন্দু সম্প্রদায়ের লোক বলে তাদের শত্রু হিসেবে চিহ্নিত করে তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি আইন করা হয়েছিল। দেশ স্বাধীন হলো, শত্রু সম্পত্তি সেটাই বলছি। তাহলে এরা যে বড় দলের যে দাবি করছে, এই বড় দলের কাছে মানুষকে আশ্রয় পাচ্ছে। অনেক আগে আমরা ভূপেনের সেই গান শুনেছিলাম না, যে আমি যেন এক নিরাপত্তা হই শিশিরে ভেজানো রাতে, সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের ভেঙে পড়া কুটিরে যখন কোনো আর্তনাদ আসে আমি যেন তার পাশে নিরাপত্তা হতে পারি। তাহলে একটা গণতান্ত্রিক মূল্যবোধ আমাদেরকে এই জায়গায় কেন জাগিয়ে বড় করছে না, কেন এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারছি না? ফলে আজকে আমরা যদি বলি যে অমুক দলের কর্মী হামলা করেছে, অমুক দলের কর্মী হামলা করেছে, তো সেই দল কি তার জন্য একটু লজ্জিত হবে না? বড় দলের অহমিকাটা দেখাবো, বড় দলের দায়িত্বটা কি আমরা নেব না? আমরা মনে করি বড় দলের যেমন জনসমর্থনটা গুরুত্বপূর্ণ, ভোটটা গুরুত্বপূর্ণ, সাথে সাথে দৃষ্টিভঙ্গিটা কি বড়। সেই দৃষ্টিভঙ্গির সংস্পর্শে আসলে, তাদের সংস্কৃতির সংস্পর্শে আসলে মানুষের মধ্যে দেশকে কেন্দ্র করে, মানুষকে কেন্দ্র করে তার কি ভালোবাসার আকাঙ্ক্ষাটা তৈরি হয়। যেমন আমাদের দুইটা দলই কিংবা সবাই জাতীয়তাবাদের কথা বলছে, কিন্তু জাতীয় স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে তাদের ভূমিকাটা কতটুকু আমরা দেখছি। তাদের কর্মীরা গণতন্ত্রের কথা বলছে, গণতান্ত্রিক মূল্যবোধটা তাদের দলে এবং তাদের চারপাশের মানুষ কিভাবে এনজয় করছে সেগুলো যদি আমরা বিবেচনা না করি, তাহলে ভোট তো অনেক পেয়েছে। জিন্নার নেতৃত্বে পাকিস্তান হয়েছিল, মানুষ উপচে পড়ে ভোট দিয়েছিল না, লড়কেলেঙ্গে পাকিস্তান বলে, সেটা কি তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল? কিংবা আমাদের দেশেও যারা স্বৈরশাসন কায়েম করেছেন তাদের পিছনে ব্যাপক সমর্থন আমরা দেখেছি না? জনসমর্থন আমাদের দেশেও আমরা দেখেছি, তা দিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়নি। কিংবা দেশের বাইরেও হিটলারও প্রচুর ভোট নিয়ে এসেছিলেন, মুসলিনের ভোটের কোনো সীমা পরিসীমা ছিল না, এত তারা জনপ্রিয় ছিলেন। ফলে জনপ্রিয়তাই কিন্তু একটা বড় সংস্কৃতির আধার বলে কোনো দলকে প্রতিষ্ঠিত করতে পারে না। ফলে আমরা মনে করি বড় দলগুলোর এই দায়িত্বটা পালন করা উচিত, যে তারা দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক সংস্কৃতি সেগুলো রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে কতটুকু। ভোট মানুষ অনেকভাবেই দিচ্ছে, এখন তো ভোট ছাড়াও ক্ষমতায় থাকা যাচ্ছে। আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মানে কতটুকু সেই ক্ষেত্রে ভূমিকা পালন করা হচ্ছে? দেখুন, প্রথম যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে কথাটি আপনারা কোট করেছেন, সেটি তিনি বলেছেন প্রমাণ করতে হবে, তিনি বলেননি প্রমাণিত, প্রমাণ করতে হবে। 7 নভেম্বরে বড় সমাবেশ করে প্রমাণ করতে হবে। আপনারা কি, আচ্ছা প্রথম প্রশ্ন, আপনারা কি প্রমাণ করতে দেবেন? মানে আপনারা না দিলে আর ওনারা প্রমাণ করবেন কি করে? আমরা শান্তিপূর্ণ সকল সমাবেশকে স্বাগত জানাই। এখন শান্তিপূর্ণ সমাবেশ আর অশান্তিপূর্ণ অহিংস কর্মসূচি আর সহিংস কর্মসূচি দুটার মধ্যে পার্থক্য আছে। কর্মসূচি যদি অহিংস হয়, সেখানে এই সরোয়ার্দী উদ্যানে বিএনপি একাধিক মিটিং করেছে এবং তাদের যে 20 দলীয় জোট, সেই জোটের মিটিং করেছেন, অনেক মানুষ হয়েছে। ঢাকা শহরে 3 কোটি মানুষ, 3 কোটি মানুষের তো তারা করতে চেয়েছিলেন সরোয়ার্দী উদ্যানে। 3 কোটি মানুষের মধ্যে 2-1 লাখ মানুষ আসলে একটা দলের জনসমর্থন প্রমাণিত হয় কি হয় না, এটি মানদণ্ড আপনারা করবেন, এটি নিয়ে আমি আলোচনা করতে না। যে বিষয়টি আমার সম্মানিত সহকর্মী বললেন যে আমরা ওনাদেরকে কোনো কাজ করতে দিই না, আমরা তো হেফাজতকেও ঢাকা শহরে ঢুকতে দিতে চাইছিলাম না। হেফাজত তো ঢাকা শহরের স্রোতের মতো ঢুকছে না, এবং সমাবেশও করছে শাপলা চত্বরে, সারাদিন তারা তাণ্ডব করছে। পরে যখন তাণ্ডবের মাত্রা বেড়ে গেছে, আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে তাদেরকে সরাই দিয়েছি শান্তিপূর্ণভাবে। এখন কিন্তু আপনারা যে ঢুকতে না দিতে চাইলে ঢুকতে দেন না, সেটা তো আবার অন্য সময় প্রমাণ করেছেন। ঢুকতে না দিতে চাইলে ঢুকতে দেয় না। একটা সরকার বা সরকারের যে
অর্গানগুলো আছে, যখন জনতার বাদ ভাঙ্গা স্রোত আসে, কোনো অর্গানে কোনো কিছু রক্ষা করতে পারে না। পৃথিবীতে এ পর্যন্ত যতগুলো সরকার ছিল, যতগুলো সরকার আন্দোলনের মাধ্যমে পরাজিত হয়েছে বা হটিয়ে গেছে বা পতন হয়েছে, সকল সরকারের সময় শেষ মুহূর্ত পর্যন্ত সকল সরকারি অর্গান ওই সরকারকে টেকাবার চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যখন জনগণের স্রোত আসে, সেই স্রোতে টিকতে পারে না। বিএনপি যদি সেই জনস্রোত সৃষ্টি করতে পারে তাহলে অবশ্যই আওয়ামী লীগ পড়ে যাবে, এতে কোনো তো আপনার হিস্ট্রি তো তাই বলে। আরেকটা বিষয় হচ্ছে একটা সমাবেশ করতে এরকম করে জনস্রোত সৃষ্টি করতে হবে কেন? মানে সরকারি অর্গানগুলোর মুখোমুখি দাঁড়িয়ে যেতে হবে কেন? সমাবেশ করবার জন্য কোনো জনস্রোত সৃষ্টি করতে হবে না। শান্তিপূর্ণ সমাবেশ বিএনপি একাধিক করেছে, ভবিষ্যতে অনেক করবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমাবেশের আড়ালে যদি অন্য কিছু করবার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে অবশ্যই সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিজস্ব দায়িত্ব পালন করবে। কিন্তু সমাবেশ করবার জন্য বেগম খালেদা জিয়া অনেক ডিস্ট্রিক্ট সফর করেছেন, অনেক জেলায় জেলায় 5 জানুয়ারি নির্বাচনের আগে বিভাগে সফর করেছেন। সব বদলে গেল তো 5 জানুয়ারি নির্বাচনের পরে। 5 জানুয়ারি নির্বাচনে জনগণ ভোট দিতে গেল। কি বদলে গেল একটু বিস্তারিতই শুনবো আপনার কাছ থেকে, কারণ তারপর থেকে একটু একটা বিরতি নিয়ে আসি। কি বদলে গেল 5 জানুয়ারি নির্বাচনের পরে যে বিএনপি আর সমাবেশও করতে পারে না, কাউন্সিলও করতে পারে না সরোয়ার্দী উদ্যানে? একটা বিরতি নিয়ে আসি দর্শক, রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আবু সাইদ আল মাহমুদ স্বপন, আপনি বারবার বলছিলেন যে বিএনপি অনেক সমাবেশ করেছে, 7ই নভেম্বরই বা করতে পারবে না কেন? এমনকি বেগম খালেদা জিয়ার কথা বলছিলেন যে তিনি তো ঢাকার বাইরেও সমাবেশ করেছেন। কিন্তু মানে আমার তথ্য বলে এগুলো তো সবই 2014 সালের 5ই জানুয়ারির আগে বিশেষভাবে। তো মানে কি হলো যে এই রাজপথে নামলেই ধরতে হবে, কোনোভাবেই ওদেরকে ঘরের বাইরে বের হতে দেওয়া যাবে না, এবং তারপরে বলা হবে যে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে রাজনীতি করছে? রাজপথে নামলেই ধরতে হবে এই ধরনের অবস্থা তো নেই। যখন সহিংসতা হয়েছে, যখন আপনার বাস পুড়িয়েছে, আগুন দিয়েছে, শিশুকে আগুন দিয়ে বোমা মেরে হত্যা করেছে, যখন মানুষকে হত্যা করেছে, তখন রাষ্ট্র নিরস্ত বসে থাকবে? এটাই বা আপনি আশা করেন কিভাবে? আপনি বাস পোড়াবেন, আপনি সম্মানিত সাংবাদিক, আপনি উপস্থাপক, আপনি এখন রাস্তায় গিয়ে যদি একটা বাসে বোমা মারেন, আপনাকে রাষ্ট্র নিরস্ত দর্শকের ভূমিকা পালন করতে হবে? আমাকে তো মানে মারতে হচ্ছে না, অনেক সময় এরকম কারণেও মামলা হচ্ছে যে আমি বোধহয় ভেবেছিলাম আমি মারবো। না, এরকম কারণে কখনোই মামলা হয়নি। মামলা হয়েছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, এবং মামলা যেখানে হয়েছে সেগুলো আইন তার নিজস্ব গতিতে চলছে। এখন কথা হচ্ছে যে 5ই জানুয়ারি ইলেকশনে আমরা বিএনপিকে আসবার জন্য আমাদের সর্বোত্তক সার আমরা দিয়েছি, এবং বিএনপিকে আমরা অ্যাকোমোডেট করবার চেষ্টা করেছি, বিএনপিকে সরকারে নেবার চেষ্টা করেছি, বিএনপির সঙ্গে সংলাপ হয়েছে, বিএনপির নেত্রীকে জননেত্রী শেখ হাসিনা নিজে পার্সোনালি ফোন করে আমন্ত্রণ করেছেন। তিনি সকল আমন্ত্রণই উপেক্ষা করেছেন, এবং তিনি মনে করেছেন যে আন্দোলন করেই আমাদের ফেলবেন এবং আমাদের ফেলে দিয়েই তিনি নির্বাচন করবেন এবং বিজয়ী হবেন। তো তিনি যেহেতু এটা চেয়েছেন, তা আমাদেরও চাইতে হবে যে উনি যাতে আন্দোলন না করে আমাদের ফেলতে না পারেন। আমরা তো আর এই কি বলে আঞ্জুমানে মফিদুল ইসলাম করি না, হ্যাঁ, অথবা চ্যারিটি অর্গানাইজেশন না। আমরা তো রাজনৈতিক দল, রাজনৈতিক দল হিসেবে আমাদেরও টিকে থাকবার সংগ্রাম করতে হবে। এটি টিকে থাকবার সংগ্রাম, মানে ক্ষমতায় টিকে থাকবার জন্য আপনাদেরকে রাজনীতি টিকে থাকা সম্ভব। আরেকটি বিষয় হচ্ছে যে প্রসঙ্গগুলো ব্যারিস্টার সাহেব আনলেন, দেখুন, রাষ্ট্র সরকারের থেকে 2001 সালে তাদের দলের নেতাকর্মীরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যত ধর্ষণ করেছে, যত হত্যা করেছে, যত নৃশংস কাজ করেছে, এরকম কাজ তো একমাত্র 71 সালে হয়েছে, তারপরে কখনো হয়নি। ফাহিমা, পূর্ণিমা থেকে হাজার হাজার মেয়েরা আমাদের ধর্ষিত হচ্ছে, হাজার হাজার সংখ্যালঘু এদেশ ছেড়ে চলে গেছে, হাজার হাজার সংখ্যালঘু অত্যাচার করা হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। গাছের মধ্যে মানুষ, বাংলা ভাইরা তাদের পৃষ্ঠপোষক, তাদের মন্ত্রীদের পৃষ্ঠপোষকতায় এই জন্ম দেওয়া বাংলা ভাইরা মানুষ হত্যা করে গাছের মধ্যে টাঙ্গিয়ে রেখেছে, সেই লাশ নামিয়ে সৎকার করবার সাহস করা হয়নি। এই অন্ধকার দিনগুলো তাদের ছিল, সেটা কি ভুলে গেছেন? আমাদের কথা হচ্ছে যে ঠিক আছে, আমাদের সকলের কিছু ভুল ত্রুটি আছে, এই নিয়েই আমাদের চলতে হবে। এখানে যদি আমি রাজিকুজ্জামান রতনের প্রশ্নটিতে আসি, মানে বড় গাছের সেই আদর্শের ছায়া কোথায়? মানে আপনারা আওয়ামী লীগ, তো আপনি বিএনপির উদাহরণ দিলেন, কিন্তু আওয়ামী লীগ আমলে সাম্প্রদায়িক হামলা বন্ধ হচ্ছে না কেন? আমি আমার কথার প্রথমেই আওয়ামী লীগ আমলে যা ঘটছে সেগুলো আমি বলে নিয়ে শুরু করেছি। সেটি হচ্ছে যে তুলনামূলকভাবে আমাদের কিছু উন্নয়ন হয়েছে এইসব ক্ষেত্রে, কিন্তু এই উন্নয়নটি আশাব্যঞ্জক নয়। বিশেষ করে এই যে রেপ,
এই সংখ্যালঘুর হামলা বা এইসব বিষয়ে এটি আশাবাঞ্জক নয়। আমাদের এই ব্যাপারে শুধু কি আরো তাই, মানে আরো কাজ করতে বারবার হবে। যেভাবে প্রধানমন্ত্রী, মানে আপনাদের দলীয় সভাপতি এবার বারবার যেভাবে দলীয় নেতাকর্মীদের বলছিলেন যে তৃণমূলে যেতে হবে, মাঠে যেতে হবে, গ্রামে যেতে হবে, আপনার কি মনে হয় যে তিনি বোধ করছেন যে যথেষ্ট মাঠে গ্রামে তৃণমূলে যাওয়া হচ্ছে না? দেখুন, আমাদের কিছু অভিজ্ঞতা আছে। আমরা সবসময় আমাদের স্টাডি করি আমাদের দলের কি অবস্থা, আমাদের আরো কি অবস্থা, আমাদের আরো ভালো করবার আকাঙ্ক্ষা না, রয়েছে। আপনাদের তো সমাবেশ করতেও হ্যাঁ। অসুবিধা নাই, না, কোনো সে- কিছুতেই অসুবিধা সে নাই, আকাঙ্ক্ষা- রাজনৈতিক কর্মকাণ্ড না, না, সে কোথায়? আকাঙ্ক্ষা আমাদের রয়েছে। সেই আকাঙ্ক্ষা থেকে আমাদের নেত্রী বলেছেন তৃণমূলে মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে গিয়ে, কারণ একটি রাজনৈতিক দল যেদিন নির্বাচনে বিজয়ী হয় বা পরাজিত হয় তার পরদিন থেকে আবার পরবর্তী নির্বাচন শুরু করে। এটি রাজনৈতিক দলের কালচার। বিশেষ করে আমরা যারা ভোট করি, যেমন আমি সার্বক্ষণিকভাবে ভোটের মধ্যেই আছি। আমি চিন্তা করি কিভাবে 10টা ভোট বাড়ানো যায়, কিভাবে 10টা ভোট বাড়ায়, সবসময় এই টার্গেটে থাকে। তো নেত্রী যে নতুন আহ্বানটি করেছেন সেই আহ্বানটি হচ্ছে গ্রামে গ্রামে গিয়ে তালিকা করবার যে কারা গৃহহীন আছে, কারা আশ্রয়হীন আছেন, কারা একদম মানে মানবেতর জীবনযাপন করছেন, তাদের তালিকা করে তালিকাটি আমাদের কাছে কেন্দ্রে জমা দেওয়ার জন্য। এবং আমরা এর সঙ্গে বিবিএস এর যে তালিকা আছে, আমাদের বিবিএস যে কাজটি করছে, সরকার যে কাজটি করছে, যে পরিসংখ্যান করছে, আমরা দুটোকে টালি করবো যে কোথাও কোনো গ্যাপ আছে কিনা। কারণ এত কল্যাণের পরেও কিছু মানুষ মানে কল্যাণের বাইরে থাকছে। কল্যাণের বাইরে থাকতে তাহলে কোথাও একটা সমস্যা আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে রিপোর্ট আসে যে অমুক জায়গায় 10 টাকা কেজি চাল নিয়ে সমস্যা হয়েছে, অমুক জায়গায় এই নিয়ে সমস্যা হয়েছে, অমুক জায়গায় ভিজিএফ কার্ড নিয়ে সমস্যা হয়েছে। অনেক জায়গা থেকে আসলে আসছে এই ফাঁক ফোকরগুলো যেন আমরা ঠিক করে কল্যাণটা যেন মানুষের কাছে পৌঁছাতে পারি, আমরা যেন বড় বৃক্ষের মতো ছায়াটা ছড়াতে পারি, মানুষকে আশ্রয় দিতে পারি, সেই জায়গাটি করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন। এবং আমি আপনাকে অ্যাসিওর করছি যে আপনার টকশো শেষ করার পরেই আমি আমার গ্রামে যাচ্ছি। হ্যাঁ, এবং আগামীকাল আমাদের একটা পাবলিক মিটিং আছে, তার পরের দিন পরশুদিন আমি দুটো মিটিং দিয়েছি। একটি হচ্ছে আমার দলের একদম ওয়ার্ড, আমি বলে নিই ওয়ার্ড পর্যায়ে পেশেন্ট সেক্রেটারি, সহযোগী সাহেব পেশেন্ট সেক্রেটারি, এবং আরেকটি হচ্ছে সরকারি, আমি এমপি হিসাবে সরকারি প্রশাসনের সঙ্গে। দুটি কাজই থাকবে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজটির কথা বলেছেন যে মানুষের তালিকা তৈরি করে মানুষের পাশে যাওয়া এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবার, আমি এই জায়গাটায় ফার্স্ট হতে চাই। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছে আসতে চাই, মানে আপনাদের আমলে কি হয়েছিল এই প্রসঙ্গ টানলেন শেষ পর্যন্ত আবু সাইদ আল মাহমুদ স্বপন যে 2001 থেকে, জি এখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে ধরুন এটা কি একটা কারণ যে কেন এই যে বিএনপির মতো একটা বড় দলের জন্যে আপনারা মানে 5ই জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়ার পরে ওই যে জনস্রোতের কথা বারবার খোঁচা দেন আপনাদেরকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সেই জনস্রোত নেমে আসছে না? কারণ কোনো কি আসলে এর চেয়ে ভালো উদাহরণ সৃষ্টি করে যেতে পেরেছিলেন কিনা, সেটা একটা প্রশ্ন কিনা? না, ঠিক আছে, আপনার প্রশ্নটা ঠিক আছে। উনি তো অনেক কল্যাণ অনেক কিছু বললেন। হ্যাঁ, আমি শুধু গত 2 বছরের একটা স্ট্যাটিস্টিক্স দিই। হ্যাঁ, সরকার, আমরা তো ইয়েতে নেই, সংসদে। ওনারা তো বসে আছে ওই যে ওই বিরোধী দলের নামে যারা আছে, কি জানি পুতুল নাচের নাট্যশালা, টিআইবি বলে। আচ্ছা দেখেন, গণতান্ত্রিক সমাজে আপনাদের সংসদ, আচ্ছা দেখেন, গত 2 বছরে হ্যাঁ জেলে গেছে বিএনপির 78,000-এর বেশি নেতাকর্মী। 1,000 নেতাকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী, পুলিশ। বিএনপি নেতা ইলিয়াস আলী, আমাদের লাকসামের যারা যিনি এমপি ছিলেন, পারভেজ সহ 5 শতাধিক নেতাকর্মী গুম হয়েছে। আমাদের বিএনপির আমাদের বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় 5.5 লক্ষ মামলা হয়েছে, আসামি করা হয়েছে 7.5 লাখ। এই তো অবস্থা। না না না, দাঁড়ান, আমার স্ট্যাটিস্টিক্স না, এটা তো অবশ্য না না না, এটা আমার মন্তব্য না, এটা আমাদের দলের মহাসচিব, আমাদের সমস্ত, দাঁড়ান, আমাদের সারা দেশে যার যে মামলা হচ্ছে না হচ্ছে সেটার আমাদের তো একটা সেল আছে। এটা সম্পূর্ণ আমি আপনাকে বলছি যে তথ্য সমৃদ্ধ এবং সত্যি। এটা তো সারা বাংলাদেশের মানুষই জানে যে ওনারা কিভাবে, এই যে আপনি তো বড় ধরনের একটা সংখ্যা বললেন, ধরুন 78,000, নিশ্চয়ই বড় ধরনের, জি 78,000 শুধু গ্রেফতার। আপনারা কি সারা দেশে আসলে আপনাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এই নাম সংগ্রহ করেছে? জি নিশ্চয়ই, তা না হলে তো আমরা এই সংখ্যাটা, গুম হয়েছে কতজন, গুলি করা হয়েছে কতজন, মারা গেছে, এটা একটা তো বিএনপি তো একটা দল, এটা তো একটা অর্গানাইজেশন, তাই না, একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। এখন সেখানে আপনার স্তরে স্তরে যেভাবে আমাদের তৃণমূল থেকে
নেতাকর্মীরা আছেন, এই চিত্রটা শুধু 2 বছরের আমি আপনাকে দিলাম, এটা কত ভয়াবহ আপনি চিন্তা করেন। ওনারা 10 বছর ক্ষমতায় আছেন, জাতীয় স্বার্থে ওই যে কথাটা উঠেছে না, জনসমর্থন আমাদের জাতীয় স্বার্থ, সেখানে আপনারা রামপাল ইস্যুতে আপনি দেখেন সরকারের আরেকটা নির্বাচন, যে নির্বাচনে আপনারা যেতে পারবেন, দেখেন, সেই আমি আপনাকে একটা জিনিস বলি নবনীতা, উনি 5ই জানুয়ারি নির্বাচনের কথা বললেন না, 2014, আপনার মনে আছে তো 2014-র 5ই জানুয়ারি নির্বাচনে আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম জিয়াকে বালু ট্রাক দিয়ে 2015 সালের 5 জানুয়ারি, জি, কি পরিমাণ আপনার পুলিশ, শয়ে পুলিশ দিয়ে, হ্যাঁ, মানে একটা ভয়ঙ্কর, তারপর আপনার টিয়ার গ্যাস মারা হলো, বিষ মেশানো, যেটাতে ওনার তারপর আপনারা 3 মাস অবরোধ না সেই অবরোধে সমস্ত পত্র পত্রিকা, আমাদের যে জাতীয় পত্রিকাগুলো আছে সেখানে যে নিউজগুলো আছে, সেটা আমি এরপরে আরেকদিন নিয়ে আসবো, দেখবেন সেখানে বলা হয়েছে যে সরকারের এবং সরকারের অঙ্গ সংগঠনগুলো, হ্যাঁ, কিভাবে বিভিন্ন সময়ে ওই 3 মাসে তারা হাতে নাতে, কখনো সামনে পুলিশের গাড়ি, পিছনে র্যাবের গাড়ি, একটা বাসের মধ্যে বিএনপির পক্ষে ওই সময়ে, হ্যাঁ, এইভাবে এই আপনার বোমা মারা কিংবা লাভটা কার হয়েছে, এখানে বেনিফিটেড কে হয়েছে? সরকার। কারণ ওনারা দেখাতে চেয়েছে যে বিএনপি আন্দোলন করছে, পারছে নাই তো, এই যে যেটা এখন বলার চেষ্টা করছে। তো আপনারা তো খুব ভালো করেই জানেন, বিরোধী দলে থাকতে ওই যে শেরাটনের সামনে সেই ভিডিওটা তো এখনো আছে, 1-11 সময় সেই ভিডিও, সেটাকে আমরা দেখি না? বাংলাদেশের 16 কোটি মানুষ কি অন্ধ? কিংবা আমরা তো না, আমার একটা সরল প্রশ্ন, মানে যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে তখন সে শেরাটনের সামনে যদি বাসে আগুন দিতে পারে, তাহলে বিএনপি যখন বিরোধী দলে তখন পারবে না কেন? মানে আমি বললাম কিন্তু আপনাকে যে ওনারা দেখাতে চেয়েছে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা সাফল্য অর্জন করতে পারছি না, এটাই তো ওনাদের টার্গেট ছিল। ওই কারণেই এই যে বিভিন্ন স্যাবোটাজ, এটা সেটার মাধ্যমে, কারণ এটা তো আমাদের পত্রিকা না, নিউ এজের মতন পত্রিকা, প্রথম আলোর মতন পত্রিকা, ডেইলি স্টার, এটা তো আমাদের পত্রিকা না। তো সেগুলো সমস্ত নিউজ ক্লিপিং ওই 3 মাসের কিন্তু আমাদের আছে। কাজে এখন ওনারা যখন ঢালাও ভাবে বলেন যে 3 মাসের ওইটার সুফল কে আপনি ঘরে তুলেছেন, আমি একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই যে না, যে এই যে নবনীতা হেফাজতের কথাটা বলেছে না, হেফাজতের সাথে আপোষ করেছে কারা? আওয়ামী লীগ, সরকার। ওনারা ওই সময় বন্ধ করে দিবেন, ঢাকা শহরে আসতে দিবেন, আলটিমেটলি তো আপোষ আপনাদেরই করতে হয়েছে। আপনারা না নিশ্চয়ই করেছেন, কারণ তা না হলে তার পরবর্তীতে সেই দিন থেকে আজ পর্যন্ত আপনারা দেখেন, আমি আপনাকে বলি, সোশ্যাল মিডিয়া আর নিউজ শুনেন, এখন হয়েছে কি আপনারা এনেছিলেন সেই হোপটা তাদেরকে দিতে পারেন না, আপনারা হোপ না, আপনারা ওই অন্য হোপ দিয়েছেন। আপনারা কি হোপ দিয়েছেন আপনারাই জানেন, আর তারা জানে। হ্যাঁ, ওইটা আপনারা ব্যবহার করতে পারেননি। না ব্যবহার, আপনারা তো ছাত্রলীগকেও ব্যবহার করছেন। আপনাদের না বিভিন্ন আপনাদের দলের রাজনৈতিক নেতা, আপনাদের দলের বড় বড় ব্যবসায়ী, ছাত্রলীগের এই যে নানান অপকর্ম, নিজেদের ভেতরে মারামারি, কোন্দল, হত্যা, কত অসংখ্য মানুষ। না শুনেন, এখানে আপনার আমি আসবো অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছেও, যে কি কারণে আসলে আপনাদের জন্য পথে নেমেই বা আসবে, সেটিও আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে এখন যেতে চাই যে মানে বড় দলগুলো আসলে, মানে আমি যদি এই যে বিএনপি যেই পরিসংখ্যান উপস্থিত করলো যে সবসময় তারা হাজার হাজার, আজকে খুব স্পেসিফিক সংখ্যা নিয়ে হাজির হয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, যে মানে ৭৮,০০০ গ্রেফতার, ১,০০০ হত্যা, মানে সব হাজার হাজার, মানে এইরকম মানে জি, তো এই মানে অবস্থায় আসলে বিরোধী দলের রাজনীতির ভবিষ্যৎই বা মামলা হয়েছে 5.5 রাজিকুজ্জামান রতন, আসলে একটা দলকে বিরোধী 5.5 লাখ মামলা হয়েছে বলছেন ওনারা। এক্স্যাক্টলি তাই। একটা দলকে বিরোধী দল কেন বলা হয়? মানে সরকারে যারা আছেন তারা জনগণের স্বার্থে কাজ করছেন না, ফলে সেটার বিরোধিতা তারা করছেন। ফলে এই বিরোধিতার মধ্যে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থাকে, স্বপ্ন থাকে, আর একটা নিপীড়নের বিরুদ্ধে মানুষের একটা জাগরণের প্রত্যাশা থাকে। তাহলে যদি নিপীড়নটাকে যথাযথভাবে দেখানো না যায়,
তাহলে কিন্তু মানুষ আবার তার পক্ষে আসবে না। এখন আমরা দুই দলের দুই নেতার কাছ থেকে যখন শুনছি, তখন তারা কিন্তু পরস্পরের পাল্টাপাল্টিটা এমন করছেন যে আপনিও এই করেছেন, উনি বলছেন উনিও এই করেছেন। তাতে করে কি হচ্ছে, মানুষের মধ্যে কিন্তু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার চাইতেও মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে যে তারা তাহলে দুইজনেই যদি পাল্টাপাল্টি করে ক্ষমতায় থাকে, এর হাত থেকে কি আমাদের কোনো মুক্তি আসবে না? আমরা যেন বলছিলাম যে ক্ষমতার বাইরে থাকলে গণতন্ত্রের কথা বলা, আর ক্ষমতায় গিয়ে স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী হওয়া, এটা আমরা দীর্ঘদিন ধরে আমাদের এখানে দেখে আসছি। যে কারণে গণতন্ত্র যে একটা মূল্যবোধ, এই মূল্যবোধটা হারিয়ে গেল। সংবিধান যে মানুষের একটা আশ্রয়, এটা না হয়ে সংবিধান এখন শাসক শ্রেণীর জন্য একটা অস্ত্র হয়ে গেল, যে সংবিধানের কথা বলে বলেই বিরোধী মতকে দমন করা যায়। আইনের শাসনের কথা সেই কবে থেকে এসেছিল, আমরা গণতন্ত্র কিংবা জুরিসপ্রুডেন্সের কথা যদি বলি, যে আইনের দৃষ্টিতে সবাই সমান, কাউকে আইন বড় করে দেখবে না, কাউকে ছোট করে দেখবে না। সেখান থেকে আসলে রুল অফ ল। এখন আমাদের সরকারগুলো হয়ে যাচ্ছে রুলড বাই ল, মানে আইনটাকে নিজেদের পকেটে রেখে কিভাবে শাসন পরিচালনা করা যায়। যে কারণে আইন কখনো কখনো বলে আইন তার নিজস্ব গতিতে চলে, আইন কিন্তু নিজস্ব গতিতে চলে না। আইন কখনো রকেটের গতিতে চলে, কখনো কখনো গরুর গাড়ির গতিতে চলে। যদি দেখে যে আইনের সামনে কে আছে, শাসক দল থাকলে তখন গরুর গাড়ি হয়ে যায়, আর যদি বিরোধী দল থাকে তাহলে সেটা রকেটের গতি হয়। তাহলে এগুলো দেখে মানুষের মধ্যে কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধটা আসলে বাড়ছে না। এটা না বাড়াটাই কিন্তু আমরা মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ। আমাদের দৃষ্টিশক্তি থাকলে শুধু হবে না, দৃষ্টিভঙ্গিটাও দরকার। দৃষ্টিশক্তি দিয়ে আমরা একটা বড় জমায়েত দেখলাম, কিন্তু বড় জমায়েত কি আমাদের মধ্যে বড় প্রত্যাশা তৈরি করে? বড় জমায়েত কি আমাদের মধ্যে একটা বড় মূল্যবোধের জাগরণ ঘটায়? নাকি বড় জমায়েত আবার একটা বড় আতঙ্ক তৈরি করে? ওরা এতদিন লুটপাট করেছে, এর বিরুদ্ধে অভিযোগ করে আবার এরাও করবে কিনা, এটার মধ্যে মানুষ পাল্টাপাল্টি রাজনীতি। যেমন রতন, আপনাকে দিয়েই শুরু করবো, যে আবার রাজনীতিকরা অনেকে তো বলেন যে রাজনীতিও নাকি বদলে গেছে, মানে বড় জমায়েত চাইলেই করাটাও এত সহজ নাকি নাই। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম আবারও রাজকাহনে। আবু সাইদ আল মাহমুদ স্বপন, আপনার কাছে আপনি কথা দিয়েছিলেন রাজিকুজ্জামান রতন। জি, রাজিকুজ্জামান রতন আপনার কাছে যাব ঠিক করে রেখেছিলাম। জি, বলছিলেন আপনি। যেটা বলছিলাম যে আপনারা এই অনুষ্ঠানটা খুব দারুণ একটা নাম দিয়েছেন, যে রাজকাহন। হ্যাঁ, আজকে যারা ক্ষমতায় ছিল অথবা ক্ষমতা যাওয়ার আশায় আছে, তাদের কাহিনী শুনতে শুনতে, রাজার কাহিনী শুনতে শুনতে আমাদের প্রজাদের কান্নাটা চাপা পড়ে যাচ্ছে। বাসুদের ক্ষমতা ছিল একসময়, বাসুদ তো আমাদের সঙ্গে ছিল, আওয়ামী লীগের সঙ্গে ছিল, আওয়ামী লীগ থেকে জাসদ, জাসদ থেকে বাসদ। বাসুদ তাহলে ক্ষমতা ছিল না, তাইলে ওইভাবে দেখলে আদম হওয়ার, আমরা সবাই আদম হওয়ার বংশধর, এবং তারপরে মুসলিম লীগেরও বংশধর, এরকম হয়ে যাবে। আসলে ইতিহাসের একটা নির্দিষ্ট জায়গায় ছেদ ঘটাতে হয়, যে কোথায় এসে তার একটা গুণগত পরিবর্তন হয় আর কোথায় তার একটা সাধারণ। যেমন আমরা তো স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় একসঙ্গে লড়াই করেছি, তাই না? তখন আমরা কিন্তু বলেছিলাম যে এরশাদ একটা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে, তার বিপরীতে আমরা ব্যক্তির বদল নয়, আমরা নীতির বদলটা চাই। কিন্তু 90-এর পরে কিন্তু ব্যক্তির বদল হলো, নীতিগুলোর খুব একটা বদল হলো না। বরঞ্চ এখন এমন দাঁড়িয়ে গেল যে লুণ্ঠন একটা জাতীয় আদর্শে পরিণত হয়ে গেল। ফলে এটা যখন চলতে থাকে দেশে, তখন আমরা ভরসা করব কার উপরে? ভরসা করব বিশেষ করে রাজনৈতিক দলের উপরে। আসলে আপনার কাছে ফিরতে চেয়েছিলাম, আমি ভেবেছিলাম যে আবার পরের দিকে এই প্রশ্নে আসবো, যে মানে আপনি বলছিলেন যে একটা জমায়েত করলেই প্রমাণ হয় না, আবার এও তো সত্যি যে অনেকে বলছেন যে জনগণও আসলে, আপনি যাকে লুণ্ঠনের রাজনীতি বলছেন, সেটার মধ্যে এমন ভাবে ঢুকে গেছে যে জনগণও আদর্শের জন্য জমায়েত হয়ে যাবে, সেই জনগণ পাওয়াও নাকি মুশকিল হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের কাজই তো সেটা। রাজনৈতিক যেমন একটা আছে কি, যে কালচার অফ পলিটিক্স, আর হলো পলিটিক্যাল কালচার। আমাদের কালচার অফ পলিটিক্সটা কি দাঁড়িয়েছে, যে যার ক্ষমতা বেশি, যে প্রতিপক্ষকে দমন করতে পারে, মানুষ যেন তার পিছনেই ছুটছে। সেটা তো আমাদের এখানে টু পার্টি সিস্টেম যখন দাঁড় করিয়েছিল 140 বছরের আমেরিকার ইতিহাস, ট্রাম্পের মতন মানুষ আজকে আমেরিকাতে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, এবং প্রেসিডেন্ট শুধু ক্যান্ডিডেট হচ্ছে না, তার পেছনে কি পরিমাণ একটা জনসমর্থন আমরা দেখেছিলাম। কয়েকটা লুজ টক না করলে ট্রাম্প তো প্রায় সমান সমান লড়াই করছিলেন। ফলে এটা কিন্তু আমেরিকা খুব খারাপ নয়, যত খারাপ বাইরে ভাবা হচ্ছে, মাত্র 10 কিংবা কম হলে 5 পয়েন্টের পার্থক্য চলে আসে। তার মানে দেখুন যে মানুষের শুধু রাজনৈতিক দলের ক্ষমতা বৃদ্ধি নয়, তার যদি রাজনৈতিক সংস্কৃতিটার উন্নয়ন ঘটানো না যায়, তাহলে কখনো কখনো একটা স্বৈরাচারও বিরাট একটা জনসমর্থন নিয়ে দাঁড়াতে পারে। ফলে জনসমর্থনটাকে আমরা দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। জনগণ যাকে সমর্থন করছে, ভালোবাসছে, যার পক্ষে দাঁড়াতে চায়, সেটাকে আমরা অনার করি। কিন্তু সবসময় সেটাকে আমরা ডিপেন্ড করি না, সেটাকে আমরা ডিফেন্ডও করি না, সেটার উপর নির্ভর করতে। তা না হলে হতো কি, এই যে বড় বড় রাজনৈতিক দলগুলো একদম পরিষ্কার। অ্যাডভোকেট ফাহিমা মুন্নি, আপনাদের মানে এখন
একটা নির্বাচন চান আপনারা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বলছেন, কখনো নিরপেক্ষ সরকারের অধীনে, এছাড়া জি জি আমরা বলছি না, আমরা বলছি যে নির্বাচনকালীন যেই সরকারটা আমরা চাচ্ছি সেটার একটা রূপরেখা সামনেই দেওয়া হবে। আচ্ছা। যে কি ধরনের চাচ্ছি আমরা, কারণ এটা তো পরিষ্কার যে বর্তমান এটা যে আসলে সরকার, সবাই অধীর না আগ্রহে না না, অপেক্ষা করছে। যে বর্তমানে যে সরকার আছে এই সরকারের এই কাঠামোতে কোনো নির্বাচন যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হতে পারে না, এই বিষয় তো আজকে এই এখন কোনো মানুষের দ্বিমত থাকবার কথা নয়, একমাত্র যারা সরকার এবং সরকারি দলে আছে কিংবা তাদের সুবিধাভোগী তারা ছাড়া। এখন আমরা যেটাই বলি, এই মুহূর্তে আপনারা কি মনে করছেন নির্বাচনকে একটা এক দফা এক দাবিতে পরিণত করতে পেরেছেন আপনাদের সমর্থকদের মাঝে? দেখেন, এখনই যদি একটা সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন দেয়া হতো, আপনি দেখতেন যে 70% না, 80% না, 90% মানুষ এই মুহূর্তে সরকার এবং সরকারি দলের কিন্তু বিপক্ষে। কারণ হচ্ছে যে ওই যে দাঁড়ান, মত প্রকাশের যে স্বাধীনতা সেটা আপনারা দিচ্ছেন না, সভা করতে দিচ্ছেন না। না না, গণতন্ত্রকে যেহেতু হত্যা করা হয়েছে, একদলীয় শাসন কায়েম করা হয়েছে এবং আপনি গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চালিয়ে যাবেন, এটা তো বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নেয়নি। কাজেই এটা ভাববার কোনো কারণ নেই যে ভবিষ্যতেও মেনে নিবে। তবে বর্তমানে আপনাদের যে ইয়েটি হলো কাউন্সিল, সেখানে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী উনি বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়। তার কথাটার অর্থ হচ্ছে, হ্যাঁ, ওই যে অনেক কথার অন্তর্নিহিত যে অর্থ থাকে, এটার মানে যে উনি নিজেও খুব ভালো করেই জানেন যে 5ই জানুয়ারির যে নির্বাচনটি হয়েছিল সেটা আদতে কতটা প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং কতটা জনসমর্থনহীন, ভোটারবিহীন একটি নির্বাচনের নামে যে একটা তামাশা। প্রধানমন্ত্রী একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছেন, এটা তো ইতিবাচক বিষয়। এটা অবশ্যই ইতিবাচক, আমি তো সেটাই বললাম যে তার মানে উনি এটা অ্যাডমিটেড ফ্যাক্ট, এটা তো আমরা সবাই এতদিন স্বীকার করছি। আপনি এখন যদি বলেন আমি জেগে জেগে ঘুমাচ্ছি, বিষয়টাতে এরকম ছিল তাদের বেলায়, কিন্তু এখন তো উনি বললেন এটা যে আমি চাই না যে আগামী নির্বাচন শেষ। একটা সেকেন্ড শুধু, উনি আমাদের ওই কিছু হলেই আওয়ামী লীগ বলে হ্যাঁ যে আমাদের সময়ে দুটো নাম বলে। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওনাদের একজন সেঞ্চুরিয়ান ছিলেন। না না না, এটা আমাকে বলতেই হবে। দেখেন, প্রতিযোগিতায় না আমরা সময়ে কত বেশি ধর্ষণ হয়েছে, এই প্রতিযোগিতাটি আমার কাছে অরুচিকর ঠেকছে, অত্যন্ত অরুচিকর। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি গত 5 বছরেরও না 3 বছরের স্ট্যাটিস্টিক্সটা দেখবেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নারী এবং শিশু সহিংসতা এবং নির্যাতন এটা কি পরিমাণ বেড়েছে, কারণ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে তো আমরাও জড়িয়ে আছি। কাজেই এটা যে কি ভয়ঙ্কর, অ্যালার্মিং, আর এটার মূল কারণটা আসলে কি, এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। কিন্তু জি, আবু সাইদ আল মাহমুদ স্বপন, একেবারে আপনি এখান থেকে শুরু করেছিলেন। আওয়ামী লীগ আদর্শের কথা বলে, আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে 8 বছর ধরে ক্ষমতায় আছে, তো সেই আদর্শের লড়াইয়ের জায়গায় মানে আরো কেন, মানে আপনি বলছেন যথেষ্ট হয়নি, মানে সেটির কোনো প্রতিফলন আমরা সমাজে দেখতে পাচ্ছি না। দেখুন, প্রতিফলন আপনারা আগে যে সহিংসতা ছিল নারীর প্রতি বা আগে যে সহিংসতা শিশুর প্রতি, সেটি যোগাযোগ মাধ্যমে, গণযোগাযোগ মাধ্যমে ওভাবে আসতো না। এখন সেটি যেখানেই ঘটুক সঙ্গে সঙ্গে চলে আসে। তার মানে এই না যে আগে হতো না, এখন হচ্ছে। আগেও হতো, এখনো হচ্ছে। এখন হচ্ছে কেন? মাত্রাটা কমেছে না বেড়েছে, এই বিষয়টি বিতর্ক অবশ্যই আছে, কিন্তু আমরা চাই এটাও বন্ধ হোক এবং এটাকে বন্ধ করবার জন্য আমাদের ঐকান্তিক প্রয়াস রয়েছে। যে জায়গাটায় আমি বলতে চাই মত প্রকাশের স্বাধীনতা, এতক্ষণ ধরে ব্যারিস্টার সাহেব কথা বললেন, কোথাও তো কেউ বাধা দিয়েছে আমি তো দেখিনি। কথা উনি এখন সংসদ নির্বাচনে যাবেন না। 5 জানুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ কারা করেছে? আমরা তো প্রশ্নবিদ্ধ করিনি, আমরা তো স্কুল পড়াইনি, আমরা তো গাড়ি পড়াইনি, আমরা তো রাস্তা গিয়ে প্রিজাইডিং অফিসারকে মারধর করিনি। এখন তারা মারধর করে সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে যেতে দেবেন না, তারা প্রশ্নবিদ্ধ বলবেন। বিএনপি না আসলে তো আবার প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে নির্বাচন। আমরা তো বলছি বিএনপিকে আনবার জন্য চেষ্টা আমাদের ছিল, আপনারাও জানেন, আমরাও জানি, সব ওনারাও জানেন, এবং আগামী দিনেও বিএনপিকে আনবার চেষ্টা আমাদের থাকবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের এক ধরনের আলোচনা চলছে, সেই আলোচনা ফলপ্রসূ হলেই বিএনপি নির্বাচনে আসবে। আপনিও শুনলেন যে ওনারা ওনাদের দাবি শিফট করেছেন
লক্ষ্য স্থির করেছেন যেখান থেকে, সেখান থেকে হয়তো লক্ষ্য আরেক জায়গায় স্থির একটা করেছেন। রূপরেখা দেবেন বলছেন। এখন যে কথাটি বিএনপি বারবার যে কথাটি বলবার চেষ্টা করছে, এত লক্ষ মামলা হয়েছে, এত হাজার, এখন তো স্পেসিফিক সংখ্যা বলে, বায়বীয় একটা স্পেসিফিক সংখ্যা বলে। আমি আপনার কাছে তো না না বায়বীয় না, মনে আমি হবে, আপনাকে ক্ষমতায় আছেন তো? বিনীতভাবে অনুরোধ করব এই ধরনের একটি টক শোতে আপনি এই বা একটি সাংবাদিক সম্মেলন করে স্পেসিফিক নাম দিয়ে আপনারা নিশ্চয়ই দেবে, সেটা আমাদের দলের আপনারা প্রকাশ নিশ্চয়ই করেন দেবে। এবং গণমাধ্যম সেখানে আপনার তদন্ত করে দেখুন যে বিষয়টি সত্য কিনা। যেমন ধরেন হেফাজতের সময় আমরা শুনলাম যে প্রথম সময় বড় বড় সব নেতাদের যে বিপক্ষে যে অনেকগুলো করে মামলা আছে এটা আমরা স্পেসিফিক্যালি জানি। না মামলা তো বড় বড় নেতা আছেই, কিন্তু 1000 মানুষ যে মারা গেছে, হত্যা হয়েছে, সেই তালিকাটা আমি যাচ্ছি। 500 মানুষ যে গুম হয়েছে সেই তালিকায় আমি যাচ্ছি। 500 মানুষকে সরকার গুম করেছে না, 500 মানুষের মধ্যে কিছু মানুষ আবার নিজে স্বেচ্ছায় গুম হয়ে কি হয়েছে, এটা তো আমরা বলতে পারবো না, তাই না? যে কথাটি আমাদের স্পষ্টতা সেটা হচ্ছে যে আমরা একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ চাই, একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগুতে চাই। এবং বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক ক্ষেত্রে এগুচ্ছে, যেভাবে কল্যাণের জায়গায় এগুচ্ছে, ভাই দুর্নীতির গল্প হাওয়া ভবনের প্রোডাক্ট হয়ে দুর্নীতির গল্প করা মানুষ হাসবে। প্রতিদিন আমরা আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আপনি জানেন আগে এসেছেন রাজকাহনে অতিথি হয়ে, আমরা প্রতিদিন রাজকাহন শেষ করি কোনো এক জনপদের কোনো এক মানুষের বাধা পেরোনোর গল্প দিয়ে, সাফল্যের গল্প দিয়ে। এরকম একটি গল্প আজকে শোনাতে চাই। মৌলভীবাজারের কুলাউড়ার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়ে যেতে চাই আপনাদেরকে, যেখানে আমার স্বপ্ন আমার স্কুল এ কথায় রঙিন হয়ে গেছে সেই স্কুলগুলো। যুগ যুগ ধরে একঘেয়ে শ্রীহীন সরকারি বিদ্যালয়গুলো নানা রঙের ছোঁয়ায় হয়ে উঠেছে বর্ণময়। ঘুরে আসি মৌলভীবাজারের সেই স্কুলগুলো থেকে। কুলাউড়ার প্রাথমিক বিদ্যালয়গুলো এখন শিশুদের স্বপ্নের ভুবন। দেয়ালে আঁকা মিনা রাজু, টম জেরির মতো শিশুতোষ চরিত্রের ছবি, মাঠের পাশে শহীদ মিনার, ফুলবাগান, অস্ত্র হাতে মুক্তিসেনার বিদ্রোহী অবয়ব, মনীষীদের নামে শ্রেণীকক্ষের নাম, কোথাও ছবিসহ শিশুতোষ ছড়া। আর এসবের মূল কারিগর কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম। যেহেতু আমাদের প্রাইমারি লক্ষ্যই হলো যে কোয়ালিটি এডুকেশন ফর অল আওয়ার চিলড্রেন, তো সেই লক্ষ্যকে সামনে রেখেই আসলে আমাদের কাজ করার ইচ্ছে ছিল এবং সেই প্রেক্ষাপট থেকে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি যেটা বর্তমানে আমার স্বপ্ন আমার স্কুল নামে পরিচিত। সকলের সহযোগিতা ফলেই এই পরিবর্তনটা কুলাউড়াতে এসেছে। 193টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমার স্বপ্ন আমার স্কুল প্রকল্পের কাজ শেষ 100টির। পর্যায়ক্রমে সবকটি বিদ্যালয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এখানে কোনো উন্নয়নের ছোঁয়া ছিল না, পাশাপাশি এটা বিবর্ণ বিদ্যালয়, যেখানে কোনো রঙের ছোঁয়া নেই। ছাত্রছাত্রীরা কিন্তু মনের যে আকর্ষণ এখানে আসবে সেরকমের কোনো উদ্দীপনা সেখানে ছিল না। প্রতিটা স্কুলে মানে মাল্টি কালার এবং বিভিন্ন রঙের সজ্জিত করায় আমরা এত লাভবান হয়েছি যে আমাদের স্কুলে স্টুডেন্ট অনেক বাড়ছে। শুধু বিদ্যালয়ের গতানুগতিক পড়াশোনা না, এর বাইরেও তারা অনেক কাজ করে যা তাদের নৈতিক শিক্ষার উন্নয়ন ঘটছে। স্কুলের রঙিন পরিবেশ এখন আকর্ষণ করছে শিশুদের। তারা বাড়িতে বসে না থেকে প্রতিদিন হাজির হচ্ছে বিদ্যালয়ে। লেখাপড়ার পাশাপাশি মানবিক, নান্দনিক, নৈতিক বিকাশ সহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হচ্ছে শিশুরা। 1 বছর আগে আমাদের স্কুল সুন্দর ছিল না, এখন আমাদের স্কুল সুন্দর হয়েছে। বিভিন্ন 7 জন বিশিষ্ট ছবি রয়েছে। এদের বিভিন্ন তথ্য আমরা স্যাররা আমাদের বলেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সফল হওয়ায় জেলাব্যাপী এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। এখানে সরকারি সরাসরি কোনো অনুদান নেই। স্থানীয় জনগণ, অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রী এবং জনপ্রতিনিধি তাদের অংশগ্রহণের মাধ্যমে এই কাজটা আমরা বাস্তবায়ন করছি। শরীফুল ইসলামের আমার স্বপ্ন আমার স্কুল প্রকল্প সারা দেশে ছড়িয়ে পড়লে কমবে শিশুদের ঝরে পড়ার হার। প্রাথমিক শিক্ষার উন্নয়নে তৈরি হবে মাইল ফলক। ডিবিসি নিউজ ডেস্ক। সারা দেশের সব স্কুলের সব কক্ষ হয়ে উঠুক এরকম বর্ণময়। দর্শক, আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মিলিয়ে নেব আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। 24 ঘন্টা থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।